দেখুন, ২১শে জুলাই যত এগোচ্ছে ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক মিত্র বিয়োগ হচ্ছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন অবশ্যই মদন মিত্র। একদা ছায়াসঙ্গী এবং সেই বিখ্যাত কিচেন ক্যাবিনেটের সদস্য মদন মিত্র শেষ পর্যন্ত ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা চন্দ্রিমা ভট্টাচার্যের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন। চির কালারফুল মদন মিত্র যে কালীঘাট তৃণমূলের সব পথ ছেড়ে দিলেন তাই নয়, যে ভাষায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ তিনি করলেন সেই তীক্ষ্ণ স্বরাঘাতকে আর যাই হোক মদন বাণ বলা যাবে না। তবে তার বাণ এবং ধনুক সহ মদন মিত্র আজ একেবারে সশরীরে এই স্টুডিওতে উপস্থিত। মদন মিত্র, মদন দাকে স্টুডিওতে ডেকে নেব। দেখুন, আজ এই অনুষ্ঠান আমি শুরু করব কয়েকটা ছবি আপনাদের সামনে রেখে। এই ছবি ১৯৯১ সাল, সেলিমপুর, মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে মদন মিত্র। কালকেই ঘটনাচক্রে এই অনুষ্ঠানে যে ঐতিহাসিক ব্রিগেডের কথা বলছিলাম, সেই ব্রিগেডের বিপুল জনসমাবেশ এবং যেখানে বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজানো হয়েছিল ১৯৯২ সালের ২৫শে নভেম্বর, ঐতিহাসিক সেই ব্রিগেড যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মদন মিত্র। সিঙ্গুর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মদন মিত্র। এই ছবিটা ঐতিহাসিক বহু কারণে। এক হচ্ছে, হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মার খেলেন তখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন তাকে দেখতে গেছিলেন এবং সেখানেও কমন ফ্যাক্টর একজনই মদন মিত্র। এই ছবিটাও সম্ভবত লালবাজারে যেদিন প্রহিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একদম একেবারে তরুণ পরেশ পাল, তরুণ শোভনদেব চট্টোপাধ্যায়। আবার বলছি, এই এতগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারের ঐতিহাসিক সন্ধিক্ষণে যে মানুষটা কমন ফ্যাক্টর, তার নাম মদন মিত্র। আর সেই মদন মিত্র কালীঘাট তৃণমূলের হাত ছাড়লেন। দেখুন, প্রথম প্রশ্ন মদন মিত্রের কাছে কি হওয়া উচিত? অবশ্যই একটাই, ক্ষমতা আউট, বিবেক ইন। যেই ইডির নোটিশ মদন মিত্রের পরিবারের সদস্যদের হাতে পড়ল, অমনি অবশ্যই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটির সেই দাপুটে বিধায়ক মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারের সঙ্গে ওতপ্রোতভাবে যিনি যুক্ত, তিনি কালীঘাট তৃণমূলের হাত ছাড়লেন। সেই জন্য দেখো, আমি বলেছিলাম আমি তৃণমূল ছাড়ব না। ভারতবর্ষের সংবিধান, পল সায়েন্স সব কিছু মেনে যদি তুমি দেখো, আমি কিন্তু তৃণমূল ছাড়িনি। বরং সত্যি কথা তোমায় বলবো, হ্যাঁ, যদি আমার ভুল না হয়, হ্যাঁ, তাহলে আমি অন্তত ৮ থেকে ৯ বছর বাদে তোমার সঙ্গে আমি এই প্রোগ্রাম করতে এসেছি। একদম। কখনো তো জিজ্ঞেস করো না, মোহনদা তুমি কেন আসো না? এর কারণ হতে পারে তোমায় দেখতে খারাপ, তোমার রং কালো, তোমার ক্যামেরা ভালো আসে না, তুমি বলতে ভালো পারো না। কিন্তু এর কোনোটাই প্রযোজ্য নয়। প্রযোজ্য কি, তৃণমূল কংগ্রেসে কে যাবে না যাবে, যে যাক যাক, মদন মিত্র যাবে না। আচ্ছা। কারণ মদন মিত্র যদি যায়, হ্যাঁ, তাহলে অনেকের ইতিহাস ইতি হয়ে যাবে। আজকে দেখেছো কিরকম হাসতে হাসতে এসছি? কেন বলো তো? আজকে তো ভরসাহীন, ভয় আউট। আচ্ছা, তো এই ভরসাটা কে দিল? শুভেন্দু অধিকারী। কিরম লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার? আমি আপনাকে অপমান করছিলাম। আচ্ছা, আপনার কখনো মনে হয়নি হ্যাঁ, যেদিন আপনাকে প্রণববাবুরা অপমান করতেন, সোমেন মিত্ররা অপমান করতেন, সিদ্ধার্থরা অপমান করতেন, আপনারটাই অপমান? আর আমাদের কুকুরের মতো ব্যবহার করতেন, সেটা অপমান নয়? তারপরও এতদিন বাড়ির কুকুরের মতো, পাপোশের মতো পড়ে থেকেছি। এই ভয় শুভেন্দু দেয়নি, এই ভয় আমায় দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, যারা বলছে
যে ইতিহাস কখনো সিস্টেমে পাল্টায় না। ঠিক মদনদা, কিন্তু আমি বলছি যে ঋতব্রত তৃণমূলে বা ঋতব্রতর সঙ্গে গিয়ে ভরসাহীন হলো, ভয় আউট হলো, মানে এটা একটা ফর্মুলা হলো কিন্তু। নিশ্চয়ই, তার কারণ আমি আজকে আসতে পারতাম না। হ্যাঁ, আমি যদি কিন্তু আজকে এটা আমায় বিশ্বাস করতে বলো যে মদন মিত্র শুধু স্টুডিওতে আসবে বলে তার এতদিনের অ্যাসোসিয়েশন, এতদিনের দল, এতদিনের অ্যাসোসিয়েটদের ছাড়লো? না না না, আমি তা বলিনি। তাহলে প্রথম আমি যেটা বলতে চাইছি, হ্যাঁ যে যদি আমি বলতাম হ্যাঁ। মমতা ব্যানার্জিকে যে আজকে আমি যাব, হ্যাঁ আমাকে সুমন অনেকদিন ধরে বলে হ্যাঁ তুমি একটা কাজ করো, ইউ টক টু অভিষেক, আচ্ছা টক টু এবি। হ্যাঁ এবি বলতো টক টু ডেরেক। আমি চাকর নাকি? ওদের থেকে বেশি পয়সার মাইনের চাকরি করতাম আমি। জেনারেল ইন্স্যুরেন্সের আমি ডিভিশনাল ম্যানেজার ছিলাম ইস্টার্ন ইন্ডিয়ার। কিন্তু আজকে আমাকে যখন বলেছে তোমাদের লোক, হ্যাঁ আমি বললাম তুমি একবার ঋতব্রত আর ওই স্বর্ণদার ছেলেকে জিজ্ঞেস করে নাও। হ্যাঁ সন্দীপন, মানে ভদ্রতা। হ্যাঁ হ্যাঁ ওরা মানে প্রায় লজ্জায় মাটিতে লুটিয়ে পড়ে। মদনদা যাবে আনন্দবাজারে বলতে ঘন্টাখানেক সঙ্গে, সেটা আমার জিজ্ঞেস করছে। আর না না, তার জন্য না, এটা দলটা তোদের, হ্যাঁ এটা আমার ভদ্রতা। বেশ, আমি এখানে আরেকটা কথা বলবো। তুমি বলছো যে স্টুডিওতে বা প্রেসকে মিট করার ক্ষেত্রে একেবারে স্পষ্ট এমবার্গো ছিল। এই এমবার্গো কি উঠে গেল? তারিখটা হচ্ছে 5ই জুন, আমি জানি না উঠে গেল কিনা, তুমি বলতে পারবে। যখন আমরা দেখলাম যে তৃণমূলে যখন একের পর এক নির্বাচনী বিপর্যয়ের পর সবাই ছেড়ে যাচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটা কমিটি তৈরি করলেন এবং সেই কমিটিতে অফিসিয়ালি মদন মিত্রের নাম রাখা হলো। মুখপাত্র হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যেই ছেড়ে গেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন যে ক্যামাক স্ট্রিটের জন্য দলের এই দুর্গতি, কুণাল ঘোষ এখনও আছেন এবং মদন মিত্র। এরপরও কি তোমার ওপর যে নিষেধাজ্ঞা সেটা শিথিল হলো না হলো না? আপনার কাছে যদি স্টুডিওয়ে ক্যাসেট থাকে, হ্যাঁ তাতে আপনি দেখবেন যেখানে ঘোষণা করা হচ্ছে হ্যাঁ মুখপত্র, হ্যাঁ। সেখানে মদন মিত্রের নামটা অদ্ভুতভাবে বাদ দিয়ে ঘোষণা করে দেওয়া হলো। ক্যাসেট আপনি পেয়ে যাবেন, এবং আমি মিথ্যা কথা বলি না। হ্যাঁ তা সেটা খুব বড় প্রশ্ন না। হ্যাঁ মুখপত্রটার জন্য তো আমরা জীবনে হয়নি, আমরা মুখপত্র থেকে অনেক ওপরে যাওয়ার জন্য হয়েছিলাম। তোমার একটা কথা বলি, হ্যাঁ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ভাবতে হবে মদন মিত্র ঋতব্রতর কাছে গেল। যে মদন মিত্র 27 মাস জেল খেটেছে, আর আমার একটাই প্রশ্ন ছিল सीबीआई যে वो डेलो में और सरदा को साथ, मॉर्गन हाउस में जो मीटिंग हुआ था दीदी को साथ, एक $1,000 वो पहाड़ में कहाँ है? তুমি কি জানো আজও আমার পাহাড় যাওয়া বারণ? আচ্ছা 2008। হ্যাঁ কারণ ওই পাহাড়ে কোথাও টাকা লুকানো থাকলে আমি যদি খুঁজে বার করি, আমি তো হাসতে হাসতে গেছি। ও ভাই, তো পাহাড়ের গুপ্তধন, সারদা পাহাড়ের গুপ্তধন। অস্বাভাবিক, মানে একেন বাবুকে ডাকলেই হলো। কিন্তু আমাকে বলা হয়েছিল হ্যাঁ সারা বাংলার কোনো থানায় তুমি যেতে পারবে না। যদি তুমি জিজ্ঞেস করো থানায় কেন যেতে পারবে না, থানায় গেলে আমি ট্যাম্পার করবো, এই থানার আন্ডার সব থানায় টাকা আছে। কই, আমার বাড়ির তো কেউ কাঁদ দেয়। আজকে হঠাৎ মনে হচ্ছে আপনার আমার বাড়ির ফ্যামিলির ভয়ের জন্য পালিয়ে গেছি, তাই আপনি তাড়িয়ে দিয়েছেন। আমি এখানে বসে চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি 1 সেকেন্ডের মধ্যে যদি দেখাতে পারেন যে আপনি আমায় তাড়িয়েছেন, আমি চলে যাব। সবটাই তো মুখে মুখে। হ্যাঁ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তুমি স্বেচ্ছায় চলে এসেছো। আমি দ্রুত না, তারা কাগজ অ্যাপয়েন্টমেন্টটাও মুখে মুখে। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্টও মুখে মুখে। আমি এইখানে আজকে যারা গোটা দিন হয়তো ভীষণ ব্যস্ত ছিলেন, এই মুহূর্তে তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে স্ক্রিনের সামনে এসেছেন, তাদের জন্য দেখাবো যে মদন মিত্র যখন কালীঘাট তৃণমূল অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন, তারপর গোটা দিনের ঘটনাবলী ঠিক কোন দিকে গেল, কি বললেন মদন মিত্র, কি বলেছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হঠাৎ ফেসবুক লাইভ করলেন বহুদিন পর,
সেখানে ইঙ্গিতে কি বললেন দেখুন। তৃণমূল কংগ্রেস দ্বারা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এই এত বড় একটা পার্টি, লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মার খাচ্ছে রাস্তায় পড়ে, অনলি ফর ওয়ান ম্যান, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমেরিকায় ফুটবল বিশ্বকাপ হচ্ছে আর পশ্চিমবঙ্গে রাজনীতির খেলায় প্রতি মুহূর্তে শিবির বদল চলছে। ধরুন হঠাৎ করে এমবাপে বললেন ফ্রান্সের হয়ে খেলতে আর ভালো লাগছে না, মেসির সঙ্গে আর্জেন্টিনায় খেলবো। তেমনি হাতে গোনা যে কয়েকজন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তার মধ্যে অন্যতম মদন মিত্র হঠাৎ করে বুধবার ঘুম থেকে উঠে মৃতপত তৃণমূলে যোগ দিলেন। অনুব্রত মণ্ডল যদি R9 হন, মদনদা হচ্ছেন আমাদের রোনাল্ডিনো। মঙ্গলবার জানা গেল পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্র স্ত্রী ও 2 ছেলেকে তলব করেছে ইডি। বুধবার তিনি কালীঘাট তৃণমূল ছেড়ে মৃতপত তৃণমূলে যোগ দিলেন। জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে, এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পাড়া পারে, কোন সাঁকোটা পার হবে না। 21শে জুলাইয়ের আগে আরও নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায়। তার একদা বড় বড় প্লেয়াররা চোখের সামনে দিয়ে অন্য দলে চলে যাচ্ছেন, আর একসময় অন্য দল ভাঙিয়ে প্লেয়ার আনতে পটু মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে তা দেখছেন। কিন্তু করার কিছু নেই, কারণ এখন আর তার হাতে ক্ষমতা নেই, পুলিশ নেই, প্রশাসন নেই। তাই এখন তিনি দেখছেন আর অন্যরা খেলছে। ও লাভলি মদন মিত্র, রঙিন চরিত্র। মদন মিত্র মানে রং। তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ঘনিষ্ঠরা পরপর সঙ্গ ছাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষুব্ধ, তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা উঠে এসেছে মদন মিত্রর মুখে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছে। এখনো অবধি হানিমুন পিরিয়ড মিলেমিশে চলছে, কিন্তু শুভেন্দুর মুখনিসৃত যে ভাষাগুলো বেরোচ্ছে, আমি চাইব সেগুলো যেন পুরোপুরি মানে পরিণত হয়, মানে যেটা বলছেন সেটা করে দেখান। দুপুরে ঋতব্রত তৃণমূলে যোগ দিয়ে বিকেলে গোলপার্কে ঋতব্রত তৃণমূল শিবিরের বৈঠকে যোগ দেন মদন মিত্র। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। কিন্তু দেখুন, উল্টো দিক থেকে আমি যদি দেখি, কালীঘাট তৃণমূলের হাল যত খারাপ হয়েছে, মদন মিত্রের পদের সংখ্যা তত বেড়েছে। 5ই জুন যেটা দেখালাম, যে তৃণমূলের নতুন কমিটি তৈরি হলো, হ্যাঁ, ঘোষণা হয়নি, হয়তো রহস্যজনকভাবে নামটা ড্রপ করে দেওয়া হয়েছিল ঘোষণায়, কিন্তু মদন মিত্র মুখপাত্র হলেন অফিসিয়ালি, জাগো বাংলা ঘোষণা করলো পরের দিন সকালে। এছাড়া ন্যাশনাল কমিটির সদস্য মদন মিত্র, ওয়ার্কিং কমিটির সদস্য মদন মিত্র, বিধানসভায় পরিষদীয় দলের চিফ হুইপ মদন মিত্র, এবং শেষ পদোন্নতি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক। এছাড়া দমদমের সাংগঠনিক জেলার জেলা সভাপতি মদন মিত্র, অসংখ্য শ্রমিক সংগঠন, হকার ইউনিয়ন, পরিবহন সংস্থার মাথাতেও মদন মিত্র ছিলেন। অর্থাৎ তৃণমূল এইভাবে যদি মদনদা দেখি, যে দুহাত ভরে মদন মিত্রকে পদ এবং প্রতিষ্ঠা দিয়েছে, সেটা খুব ভুল হবে। এটা একটা মজার ব্যাপার আছে। কিরকম? এটা হচ্ছে, তুমি বুঝতে পারছো যে আমি যা করেছি তাতে এ আমার সঙ্গে থাকবে না। আমি 6ই মে উঠে দাঁড়িয়েই বলেছি, স্ট্যান্ড আপ, স্ট্যান্ডিং ওভেশন দাও সবাইকে। তা আমার পাশে সমর মুখার্জি ছিল, 90 বছর বয়স। উনি বলছেন স্ট্যান্ডিং ওভেশন দিতে বলছে, যদি দুপা তুলে ওভেশন দিতে বলে তাহলে তো আমি পড়ে যাবো, মরে যাবো। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বিজয়ের জন্যে এইবারে ওর কাছে খবর গেল যে এটা ভয়ঙ্কর রিয়াকশন। সেই দিনই ঠিক হয়ে গেছে, পার্টি ভেঙে যাবে। কাকে আটকাতে হবে? মদনকে। হকার ঢুকলেই মারবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিল্লির, ঠিক আছে, একদম। এবারে সারা বাংলায় ঘুরে ঘুরে যেখানে যাবে ওই থেরাপি। কিন্তু বারবার এমন করে, আচ্ছা আমাকে বললো তুমি ববির এগেনস্টে বিএসসিতে দাঁড়িয়ে যাও, বিজনেস অ্যাডভাইজারি কমিটি। আচ্ছা, আমি কী করে দাঁড়াবো? ওদের আর আমার, মানে যেখানে যেখানে গেলে আমি বেরোতে পারবো না,
সেই পদগুলো দিয়ে রাখো যাতে আমি পালাতে না পারি। কিন্তু আমি তো পালাবার কোনো ব্যাপার ছিল না। কিন্তু একটা কথা আমি তোমায় বলতে বাধ্য হচ্ছি, যেভাবে তুমি দিনের পর দিন, আমি বললাম আমার বাড়িতে আমার স্ত্রীর নামে, আমার পুত্রর নামে, আরে ওটা তো আমার স্ত্রী, আমার পুত্র, ও তো তোমার পুত্র নয়। কিন্তু সেখানেও তো তুমি ধৃতরাষ্ট্র আর গান্ধারী। কিরকম? আমার তো পুত্র, আমার তো স্ত্রী, কিন্তু অভিষেক তো তোমার পুত্র নয়। কিন্তু সেখানে তো তুমি গান্ধারী, সেখানে তুমি ধৃতরাষ্ট্র। আমি খুব করে বললাম যে দেখো আমায় চিঠি ফিটি দিয়েছে, হ্যাঁ, তো ওরা যাবে, সঙ্গে একটা উকিল পাঠিয়ে দেবো। হঠাৎ আমায় বললো ওসব লাগেজ বাগেজ যাদের আছে পার টন তারা চিন্তা করবে। আমি যদি বলি আমার লাগেজ বাগেজ দেখাবো না তোমার লাগেজ বাগেজ দেখাবো, দেখা যাক না। আমি তো হিম্মত নিয়ে বলছি, আমি 27 মাস জেলে ছিলাম, একটা কয়েন অবধি ধরেনি, আমার ব্যাংক টাচ করেনি। নিয়ে নিন যা আছে, যা পাবেন নিয়ে নিন। কারা আপনার ডান দিকে ছিলেন, কারা আপনার বাঁ দিকে ছিলেন, নাম আমি বলবো না। ব্যাংক ফিস কোথায় গিয়েছিল আর দুবাইয়ের রেস্টুরেন্ট কোথায় গিয়েছিল আপনারা বুঝে নিন। আপনি আমাকে বললেন আজকেও যে ব্যাগেজ আরে আমি তাড়িয়ে দিয়েছি, তার মানে আমার স্ত্রীকে যদি ডাকে, ভদ্রলোকের বাড়ির বউকে, বালিশটা তুলে বললো কেতনা হ্যাঁ, তো আমার চাকরটা মজা করে বলছে 500 রুপিয়া। সত্যি 500 বলে এক চড় মারেগা, 500 রুপিয়া, আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া হলো। তা আমি একবার বলবো না আমার স্ত্রীকে ডেকেছে একটা লয়ার বাবা সঙ্গে যা, এটা আমার অপরাধ? তোমার কি ব্যাকগ্রাউন্ড আমি জানি না। মদন মিত্রের ব্যাকগ্রাউন্ড হচ্ছে 1875 সালের বাড়ি, 3 জন লোক সন্ধ্যাবেলা রোজ বসত, স্যার রাজেন মুখার্জি, স্যার আশুতোষ আর বাবু রায়বাহাদুর সতীশচন্দ্র মিত্র, আমার ঠাকুরদাদা, ফার্স্ট ইন্ডিয়ান চিফ ইঞ্জিনিয়ার। আমি সেই বাড়ির ছেলে, আমার স্ত্রীকে ডেকেছে, আমি একটা লয়ার পাঠাবো না। আমি তো কাউর জবরদখল করতে যাইনি। বেশ, আমি এইখান থেকে আমি সরাসরি আসবো যে মদন মিত্র আজকে কিন্তু ওই যে বলছিলাম না যে তীক্ষ্ণ আক্রমণ করেছেন তাকে আর যাই হোক মদন বান বলা যায় না। তার কারণ আজকে মদন মিত্র বলছেন ইডির থেকেও এবি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি ভয়ঙ্কর। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেক ব্যক্তি জেলে গেছেন, এই ভাষায় বলছেন কোট আনকোট মাল যে দিত সে জেলে যেত না, অভিষেক নিজেই পুলিশ কমিশনার ছিল। কি বলেছেন মদন মিত্র দেখাবো। আমি ভয়ে যোগাযোগ করলাম, আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়িয়ে দেবে কি করে দেবে ভগবান জানে। অভিষেকের জন্যে অনেকেরই জেল যাত্রা হয়েছে এবং আরো অনেকের জেল যাত্রা হবে। তখন পুলিশ কমিশনার কে বলতে যাবে পুলিশ কমিশনারের বিরুদ্ধে? অভিযোগ করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একাধিক ব্যক্তিকে জেলে যেতে হয়েছে, অনেক লিস্ট দিয়ে দিত। এরা কারা? ওর কথা যারা শুনতো না, ওর কাছে যারা মাল পৌঁছতো না, ওর কাছে মাল টাকা ও যা টাকার যাদের ওদের কোটা মাথা ছিল, ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় প্লেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো হুইসেল বাজবে, এসব করে হবে না। সম্পূর্ণভাবে মদনদা স্ক্রিপ্টেড কথা বলতে হচ্ছে ওদিকে যেতে গেলে। মদনদাকে যেতে হয়েছে কারণ মদনদাকে বাগে আনতে এ তো ফ্যামিলিকে গান পয়েন্টে রাখছে, এটা কোনো পলিটিক্স। সহজ পাঠে লেখা আছে, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন।
দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলে থাকার পর এবার মদন মিত্র ঋতব্রত তৃণমূলে চলে গেলেন। ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি এবং তার চারপাশে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না, আর এত নিয়ম কানুন, এত সবকিছু, এত কিছু মেনে চলা পোষাচ্ছিল না। কবে যে রাস্তায় নেমে আন্দোলন করলো, কবে যে 100 কোটি টাকা প্লেনের ভাড়া দিল, এগুলো কোনোটাই জানতে পার। অভিষেকের জন্যে একটা লোকের জন্য আমরা হেরে গেলাম। এখানেই থামেননি, আরো বিস্ফোরক অভিযোগ করেছেন মদন মিত্র। অভিষেকের জন্যে অনেকেরই জেল যাত্রা হয়েছে এবং আরো অনেকের জেল যাত্রা হবে। তবে আজকে পশ্চিম বাংলায় যে দাঙ্গা হাঙ্গামার রাজনীতি, সব কিছুর জন্য যিনি দায়ী, অনলি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলবো কি করে, ধরিয়ে দেবে পুলিশে, কেস দিয়ে দেবে। পুলিশ কমিশনার কে বলতে যাবে পুলিশ কমিশনারের বিরুদ্ধে? তাকে বিজেপি আমন্ত্রণ করেনি, তাকে ঋতব্রত গ্যাং আমন্ত্রণ করেনি, তাকে ইডি আমন্ত্রণ করেছে। আজকালকার বাংলার রাজনৈতিক পরিবেশ এমনই যে ইডির আমন্ত্রণে, পুলিশের আমন্ত্রণে, সিবিআই এর আমন্ত্রণে, এসটিএফ এর আমন্ত্রণে লোকে কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে। হিটলার থেকে পুলিশ কমিশনার, চোখা চোখা শব্দবন্ধ ব্যবহার করলেন মদন মিত্র। ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না, ও কিছু শুনতে রাজি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা অনুরোধ করেছিলেন যে ওকে আগে হ্যাঁ বলেছেন, অভিষেকের সঙ্গে কথা বলো। আমরা অভিষেক কি বলেছিলাম, অভিষেক তুমি ছেড়ে দাও, পদত্যাগ করো। আমি নিজে বলেছি 1 বছরের জন্য পদত্যাগ করো, 1 বছর বাদে করো। ওনা কেন ছাড়ো? রাজনীতিতে ঢুকেই সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত মালকড়ি নেয়ার উৎস অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে গেছেন। এবার মদনদার এলাকা থেকে মাল তুলে নিয়ে গেছে অভিষেক। মদনদাকে এখন ছেড়ে দেবে, সেটা মদনদাকে সুযোগ পেয়ে দিচ্ছে। সব মিলিয়ে সমালোচনা কটাক্ষ তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ মদনদা, আজ সকাল অবধি যে দলটা তুমি ছিলে, তুমি যে দলটা করেছো, সেই দলটা বলছে তুমি যা বলেছো দুপুর থেকে এবং এখন যা বলছো, এ সবটা হচ্ছে স্ক্রিপ্টেড, তোমায় বলতে হচ্ছে। তার কারণ ইডি চাপ দিয়ে তোমায় ঋতব্রত শিবিরে পাঠিয়েছে। না দেখো, এটা আমি এইমাত্র শুনলাম যে কুণাল বলছে বা তৃণমূল বলছে, ইডি কিন্তু আমি কোনো চাপ দেয়নি। এবং আমি তোমায় বলি, ইডি আমার বাড়িতে এসেছিল, চা খেলো, গল্প করলো। ইডি সিবিআই কোনোদিনই কখনো আমাদের কোনো চাপ দেয়নি, ভদ্র ব্যবহার করেছে। এখন ওদের যদি আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, প্রকাশ্যে মঞ্চ, আমি তারিখ সন তোমায় লাইব্রেরি থেকে বলে দিতে পারবো। তুমি চেয়ারে বসে আছো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিচ্ছেন, তোমায় দেখিয়ে বলছেন মদন মিত্রকে জিজ্ঞেস করুন যে আমার নাম বলাতে কতবার ইডি এবং কেন্দ্রীয় এজেন্সি মদন মিত্রকে চাপ দিয়েছে। 1000 বার। তো তুমি চাপ দিয়েছে, কোনোদিন প্রশ্নই আসে না। তো তুমি উঠে দাঁড়িয়ে তখন তো তোমার বলা উচিত ছিল যে অভিষেক আপনি ভুল বলছেন, মিথ্যে বলছেন। আরে কি করে বলবো, আমি তো মমতার, শোনো, মারোয়ারি যারা হয় তাদের একটা পুরনো ইয়ে থাকে জানো, সেই চাকর থাকে, ধুতি পরা, বাবুর চাকর। আমরা তো মমতা ব্যানার্জি বাবুর চাকর ছিলাম, বলতে কোনো লজ্জা নেই। বাবুর প্রত্যাবর্তনের রায়চরণ, কোনো লজ্জা নেই বলতে। মদন মিত্র রায়চরণ, কিন্তু তাকে তুমি রায়চরণের সম্মানটুকু দিলে না। 7 জন মন্ত্রী উত্তর 24 পরগনা থেকে আমায় ডেকে বললেন, কয়জনকে দেবো আমি, একটা জেলা থেকে 7 জনকে? আমি কি মন্ত্রিসভা তাদের থেকে খারাপ ছিলাম? আমিও মেসিকে এনেছিলাম, অন্য কেউ এনেছিল, দেখে নিন। তবে এসব নিয়ে আমার বক্তব্য নয়। আমি তোমায় যেটা বলি, এই যে কথাগুলো বলছে, মানে আমার শুধু একটাই মনে হচ্ছে, সেটা হচ্ছে যে দুজনের মধ্যে তুলনা হচ্ছে, তৎকালীন ক্রীড়ামন্ত্রী দুজনেই তৃণমূলের এবং তৎকালীন ক্রীড়ামন্ত্রী আরেকজন মদন মিত্র এবং অরূপ বিশ্বাস, দুজনেই এখন এক শিবিরে ঋতব্রতর দিকে। এক শিবিরে। তবে কি, হ্যাঁ দেখো, ঋতব্রত শিবিরটা হচ্ছে অনেকটা ওই সিঙ্গুরের জমির মতো। আচ্ছা, কিরকম?
এরম 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 এরম, হ্যাঁ। মানে সিনে তুমি কাটতে পারবে না। হ্যাঁ, জ্যামিতি প্রচুর অনিচ্ছুক কৃষকের জমি আছে, প্রচুর জোট অনিচ্ছুক আছে। কৃষকের জমি আছে। হ্যাঁ। তো এখানে তো সব থেকে ভালো বলায় এটা একটা হট্টগোলের মেলা, হ্যাঁ, হট্ট মেলা এটা একটা। আজকে ঋতব্রত বলছে মদনদা রোনাল্ডিনো, ওইভাবেই তোমায় তাহলে ড্রিবল করে এগোতে হবে। কিন্তু আমি একটা কথা বলি, হ্যাঁ, মমতা ব্যানার্জির কাছে কখনো ইচ্ছে হলে আমার হয়তো কিছু চাইতে পারতাম, কিন্তু আমি তো ঋতব্রত থেকে চাইবো না। আমার ছোট ভাই, বয়সে কম, আর তাছাড়া চাইবো কেন? যা হওয়ার তাই হবে। আমি কালকে যাবে আমার ফ্যামিলি, যা হওয়ার হবে। আমি 27 মাস খেটেছি, ওদের যদি কপালে থাকে খাটবে, কিছু হয়নি, ভয় কিসের? বেশ, আমি এইখানে মদন মিত্রকে দেখাবো যে আজকে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণভাবে আরও একবার সমর্থন করলে, নতুন কিছু নয়, এর মধ্যে কোনো নাটক নেই, কোনো পালাবদল নেই, একেবারে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এতদিন দাঁড়িয়ে এসেছেন, আজকেও দাঁড়িয়েছেন এবং বলছেন যে যারা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে যাচ্ছে তারা অজুহাত খুঁজছিল, তারা বাহানা বানাচ্ছে। ঠিক কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আরও একবার দাঁড়ালেন তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, দেখাবো। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। এরাই লড়বে, তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। অর্থাৎ মদন মিত্র এবং মদন মিত্ররা বলছেন আন্না আন্না অভিষেক, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আন্না না বাহানা। বাহানা করেছো তোমরা। প্রথম হচ্ছে আমি আমার নেত্রীকে বলি, ম্যাডাম, বাঘের কিন্তু চোখের ট্রিটমেন্ট করাবার জন্য আমেরিকা যেত না বারবার, সেই জন্যে আপনি বাঘ বলাটা আমার মনে একটু কম বলুন, মানে মেডিকেল কলেজ বলুন, হায়দ্রাবাদ বলুন, কিন্তু বাঘ চলে যাচ্ছে আমেরিকায় বারবার চোখের এটা করতে ঠিক না। এক সেকেন্ড হচ্ছে আপনি যেটা বলছেন যে আমারও তো বাড়ির লোককে ধরেছিল, আপনার বাড়ির লোককে গয়না সমেত, ইল্লিগাল গয়না সমেত কাস্টমসের ভেতরে ইল্লিগাল অকুপেন্সিতে ধরেছিল। রাজীব কুমার অ্যান্ড কোম্পানি ভেতর থেকে টেনে বেরিয়ে নিয়ে চলে এসেছিল। আর আমার বাড়ির পেছনে যদি 160 কোটি টাকার একটা কপ্টার থাকতো, তাহলে আমিও আপনাকে বাহানা দিতাম না, এটা একটু মনে রাখবেন। 160 কোটি, 160 কোটি, 160 crores, 160 crore ডলার। এই যে কপ্টারগুলো যেগুলো ভাড়া দেওয়া হচ্ছিল, সুদকে নিচ্ছে যখন তখন, আপনি যদি এই ইলেকশনে যতবার, আমি নাম বলবো না, এলি যাদের কপ্টার দিয়েছে সেই জায়গায় যদি আপনি খাটনেওয়ালা 4টে এমএলএকে পাঠিয়ে দিতেন, তোমরা ড্রপ হয়ে যাবে, তোমরা এর থেকে ভালো রেজাল্ট বেরোলো, অনেক ভালো রেজাল্ট বেরোতো। দেখুন একটা কথা বলি, কিছু মনে করবেন না, তৃণমূলটা আপনার, স্বীকার করছি, পার্টি আপনি তৈরি করেছেন, স্বীকার করছি, কিন্তু তৃণমূল কর্মীদের রক্ত জল করা কোটি কোটি টাকা ব্যাংকের, ওটা কিন্তু আপনার নয়, দ্যাট ইজ নট ইয়োর্স। মদনদা, তুমিও বললে তখনও, তুমি যখন জেলের মধ্যে ইডি এবং সিবিআই সূত্রে, এজেন্সি সূত্রে নানা খবরে তখন শোনা যাচ্ছিল যে মদন মিত্র এমন মুখই খুলছে না। আমার এক অফিসার বলেছিলেন, আমার সোর্স, ভেরি হার্ড নাট। কেন? যে এমন কিচ্ছু মদন মিত্র বলে না যেটা কোনোভাবে তার দল বা দলনেত্রীর বিপক্ষে যেতে পারে। একদম। আজকে তুমি প্রকাশ্যে যে কথাগুলো বলছো, আজকে যদি তদন্তের স্বার্থে এজেন্সি এসে মদন মিত্রকে জিজ্ঞেস করে বা মদন মিত্রকে ডেকে জিজ্ঞেস করে যে এই যে কথাগুলো, এইগুলো আপনি যা জানেন আমাদের বলুন তদন্তের স্বার্থে, আজ 2026-এ
মদন মিত্র সেই একই কথা বলবে? দেখো, তোমার একটা কথা বলি, এমন একটা সময় তখন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, অভিষেক যুবরাজ। আমায় 1 সেকেন্ডের মধ্যে ওই দার্জিলিংয়ের তলার কোনো জেলে পাঠিয়ে দিতে পারত, বাড়িপদা পাঠিয়ে দিতে পারত। আফটার অল আমিও তো মানুষ। কিন্তু আমি একটা কথা বলি, যদি প্রমাণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি প্রমাণ করে দেবো আপনার টিমের 10 জনের 8 জন চোর। চোর চোর চোর। আপনি যদি প্রমাণ করতে পারেন মদন মিত্র চোর, আমি নিজের হাতে গলা কেটে দেবো। চ্যালেঞ্জ। আপনার একটা করে টিমের অভিষেক কি করলো? এখন সংখ্যার বিচারে মদনদা, যেহেতু 80 জনের মধ্যে 65+, অনেকে বলছেন 70 ঋতব্রত শিবিরে, তো এই যে 10 জনের 8 জন চোর বলছো, সে তো দেখবে ঋতব্রত শিবিরে তোমার পাশের চেয়ারে বসছেন। সেটা তো কিছু করার নেই, তার কারণ তারা আলটিমেট চলে যাবে। এই কারণে অভিষেক আসার পর অভিষেক দেখলো আমাকে 3 জনকে রেডি করতে হবে, যারা আমার মুখশ্রী, পার্থ, মুকুল, বক্সি। আচ্ছা, এবার ওদেরকে সামনে দিয়ে পেছন থেকেও খেলতে শুরু করলো। মানে আমি বলছি, যদি ক্রিমিনাল পলিটিক্স হয়, তাহলে ক্রিমিনাল পলিটিক্সে অভিষেকের থেকে বড় ক্রিমিনাল ইনস্টিংক্ট বাচ্চা পলিটিশিয়ানরা, এসব সিপিএম বিজেপি বাচ্চা। এবং আমি এটাও জানি, তুমি বলবে আপনার ভয় পাচ্ছে না, না এই কারণে ভয় পাচ্ছে না, এরা যখন দাঁত খসে যায় তখন এরা হাউ 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 করে। ওই দাঁত থাকতে, থাবা থাকতে মূল্য। এখন তো কিছুদিন ঘুমাও, ভয়ে আউট, ভরসাহীন। বুঝলাম, কিন্তু জিম করবেটের লেখায় আছে যে ওই দাঁত খসে যাওয়া বাঘেরা মাঝে মাঝে ম্যানিটার হয়ে যায়। হ্যাঁ, ম্যানিটার হয়ে যায়। সেটা খুব মাঝে মাঝে হয়। সেগুলো কি করে, সেগুলো এবড়ো থেবড়ো করে মানে, হ্যাঁ, তার কারণ বন্য প্রাণীর থেকে মানুষ শিকার করা তো সহজ। বিচ্ছিরি, মানে মানুষের শরীর অনেক নরম, তার ধরাও অনেক শক্ত। আমি এখান থেকে সরাসরি যাবো। দেখুন, একটা জিনিস আমার পরিষ্কার মানতে হবে, কি উল্টো দিক থেকে আসবো, তাহলে কি মদন মিত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিভেদটা আজকে খুব স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা আগে ফাটলের চেহারায় আগেই ছিল। কেন এই কথা বলছি? তার কারণ এই ঘণ্টাখানেক অনুষ্ঠানে আপনাদের দেখিয়েছিলাম মদন মিত্র সেই বিস্ফোরক সাক্ষাৎকার, যেখানে 2023 সালের 3রা মার্চ, বলছে আমার আর্কাইভ, সেখানে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। এবং এই ধরনের আক্রমণ আমি মদনদার সামনেই বলছি, মদন মিত্র ছাড়া একমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্ভবত 2022 সালের কোনো একটা তারিখে করেছিলেন। কিন্তু মদন মিত্র কি বলেছিলেন, একেবারে পরিষ্কার কথায় বলেছিলেন। আচ্ছা, কি বলেছিলেন সেটা একবার দেখেই নি। গোলাপের পাপড়ির ওপর দিয়ে এসে তুমি এই ঘোড়ার গাড়িতে বসো, তুমি রাজা হতে পারো, তুমি বড় সাজতে পারো, কিন্তু তুমি নেতা হতে পারবে না। তুমি যে ছবিটা আঁকছো মদনদা, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এত শক্তিশালী এবং তার ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এত স্নেহাশিস, এত প্রোটেকশন, সেইটা যদি হতো এই বক্তব্যের পর, তাহলে তোমার ওপরও তো ভয়ঙ্কর অত্যাচার নেমে এসেছে। আমি যদি বলি, অত্যাচার করার মতো একটা হিম্মত থাকে, আচ্ছা, সেই মাজালটা অভিষেক ব্যানার্জির নেই। মদন মিত্রকে হিট করার মতো মাজাল এখনো এরকম কোনো বাপের বাটা তৈরি হয়নি ওখানে। কিন্তু একটা কথা আমি বলি, পৃথিবীর ইতিহাস বলে শাহজাহানের তাজমহলকে দখল করে নিয়েছিল। তেমনি এই যে তুমি বলছো না যে অভিষেক এই করতো বা ভয় পেত বা ভয় পাত, মুশকিল হচ্ছে কি অভিষেকের পাড়ার লোক সঙ্গে নেই। একটা পাড়ার লোক সঙ্গে নেই। সিপিএম বলছে একটা পাড়ায় 37টা বাড়ি নাম্বার দিয়ে দিনের পর দিন সিরিজ গণশক্তি চেপেছে এবং কোনো রিজয়েন্ডার তাদের দেওয়া হয়নি। না, দেওয়া হয়নি। কী করে দেওয়া হবে? কী করে দেওয়া হবে? তো আমার বক্তব্য হচ্ছে, মমতা ব্যানার্জির কাছে
আপনি আমায় বলে দিতে পারতেন, মদন আমি তোমায় কিচ্ছু দেব না, কিচ্ছু দেব না, কামারহাটি তুমি ছাড়া জিতবে না, তাই তোমায় দিয়েছি, এছাড়া আমি তোমায় কিছু দেব না, কোনো ব্যাপার ছিল না। তবে একটা কথা আপনাকে বলি, আজ নয় তো কাল আপনি রইলেন, আজকের দিনটা সাক্ষী রইল। হ্যাঁ, আমি শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ও মদনের স্ত্রী যাবে লাগেজ ব্যাগেজ, তাই ভয় পাচ্ছেন। আর আমিও বলছি ভয়েস টেস্টও রেজাল্ট বেরোবে, লাগেজ ব্যাগেজ, জাস্ট ওয়েট। পাপ বাপকে ছাড়ে না, আমি পাপ করিনি। আমি এখানে বসে বলছি আপনার এখানে ইডি সিবিআই সব কেটে আনুন, প্রমাণ করে দিন আমি 5,000 টাকা নিয়ে আমি মদন মিত্র চাকরি দিয়েছি পৌরসভার দুর্নীতিতে। সব নেতার একটা করে বড় পুজো রয়েছে, মদন মিত্র নেই কেন? সব নেতার টিম রয়েছে, মদন মিত্র নেই কেন? কারণ মদন মিত্র চাকরির পেনশন আর এমএলএর মাইনেতে চলে, বাড়ি ভাড়া লাগে না, পুরনো বাড়ি। আমি রাজি আছি তো, আমাদের লাই ডিটেক্টর নিয়ে আসুক না, আমার গলার টেস্ট করুক না, যা পারে করুক। কিন্তু একটা কথা আপনাকে বলি, এইভাবে যদি ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি মনে করে আমিও বিশ্বামিত্র গোত্রের ছেলে, ভরসা করে দেবে, ভস্য হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে। যে জায়গায় শুভেন্দু যাচ্ছ ভস্মীভূত হয়ে যাবে। সাদ্দামের মূর্তিটা ফেলে দিয়েছিল, ভুলে যাবেন না, ইতিহাস খোমেনিকে ক্ষমা করেনি। কি ভাবছেন আপনি? 2,500 লোক আপনাকে ভরাতে হবে, ওখানে বাদাম, পান, বিড়ি, সিগারেট, ছেলে চোখরারা যা খায় বিড়লা প্ল্যানেটোরিয়ামে, ওটাই ভরে যাবে। আদালতকে তো ধন্যবাদ দেওয়া যায় না, তবু আমি আদালতকে হাত জোর করছি, এই যাত্রা আপনি ইজ্জতটা বাঁচিয়ে দিলেন। মানে তুমি বলছো যেহেতু কলকাতা মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের মাননীয় সৌগত ভট্টাচার্য, তিনি যেহেতু বলেছেন 2,500টা বেঁধে দিয়েছেন, তাতে তৃণমূলের মুখ রক্ষা হলো, নয়তো 2,500 তৃণমূল কংগ্রেস আজকের দিনে দাঁড়িয়ে কালীঘাট তৃণমূল তার বেশি জোগাড়ই করতে পারতো না। অসম্ভব। আর উল্টো দিকে লক্ষাধিক মানুষের জমায়েত হবে গান্ধী মূর্তির তলায়। আচ্ছা, আমি থাকবো গান্ধী মূর্তিতে, এবং আমি আবেদন করছি, আমি মদন মিত্র, আমার যেখানে যত আমার ফলোয়ার আছে সবাইকে আসুন গান্ধী মূর্তির তলায়, আমি রিসিভ করব। বেশ, গান্ধী মূর্তি এবং যে কটা 21শে জুলাইয়ের সমাবেশ, আমি কালকেই এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সে তো হলো। কিন্তু খুব ইন্টারেস্টিং যেটা, সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললেন হিটলার, এবং সন্ধেবেলা এবিপি আনন্দে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করলেন। কিন্তু খানিকক্ষণ আগে যেটা রেফার করলাম, আমি আর্কাইভে দেখছিলাম শহীদ মিনারের সভা, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2023-এর 29শে মার্চ ঠিক কী বলেছিলেন মদন মিত্রকে রেফার করে, দেখুন। যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে, এই মদন মিত্র বসে আছে, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল, কি বলেছে জানেন এদেরকে? বলেছে অভিষেকের নাম নাও, ছেড়ে দেবো। কি বলেছিল না? তোমায় সাক্ষী মেনেছিল, কি বলেছিল না? বলেছিলেন অভিষেক। দেখুন, এটা কথা বলি, হ্যাঁ, এটা পৃথিবীতে প্রকৃতির সঙ্গে সঙ্গে প্রতিটা মুহূর্তে সব কিছু চেঞ্জ করে। সেই সময় ওর দরকার ছিল আমাকে এই কথাটা বলাম। ওর কি হিম্মত ছিল যে আমি বেরোবার পরে পর 12টা না 14টা পার্লামেন্টের দিয়ে গেলি এর কি বলে, আরে আমাদের তুমি কি কনভয়ের গাড়ির কথা? না, পার্লামেন্টের এমপি, হ্যাঁ, এমপি মানে রাজ্যসভা, হ্যাঁ, দিতে পারলি না? কাকে না কাকে দিলি? যাকে তাকে দিলি, যা ইচ্ছে তাকে দিলি।
কিন্তু তোমারও হিম্মত ছিল না ওইখানে উঠে দাঁড়িয়ে বলা যে অভিষেক এটা ঠিক হচ্ছে না, এটা আপনি মিথ্যে কথা বা ভুল কথা বলছেন, যেটা তুমি আজকে এখানে আরে বলছো। ওখানে তোমার তো ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছি। পুলিশ কমিশনার ছিল না, তৈরি হয়েছিল ক্যালকাটা পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্ট। আমি বেশি ডেপথে যাব না, হ্যাঁ, কারণ আমি এমন একটা লোক যে সব জানে, কবর খুললে যেমন বেরিয়ে যায় সেই রকম। ক্যালকাটা পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্ট, হ্যাঁ, যেটাই সরকারকে এসে ভাঙতে হয়েছে। হ্যাঁ, তার যে চেয়ারম্যান ছিল, প্রেসিডেন্ট ছিল, কি হ্যাঁ। হয়েছে না জানি, সবাই সব জানে। তাদের মোডাস অপারেন্ডি কি ছিল? তাদের মোটাস অপারেন্ডি এই টেবিল থেকে ওই টেবিলে পারমিশন 5 লাখ, একটা ওসি 10 লাখ 20 লাখ, এবং তারা কারা তুমি জানো না? যেহেতু না, সেটা হচ্ছে বদলি, এছাড়াও তুমি না, বলছো যে বদলি কেন, সব পোস্টিং, হ্যাঁ, পোস্টিং, প্রমোশন, কিন্তু পুলিশ কি করবে, কাকে ধরবে, কাকে নোটিশ পাঠাবে, সব তারা ঠিক করতো। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনার কার্যত তার থেকে শক্তিশালী মানে ছিলেন। উঠিয়ে নিয়ে আয়, বন্ধ করে দে, 5 লিটার দিয়ে দে 5 বছর। আজকে তারা কোথায় তুমি কি জানো? সেই ট্রাস্টের বোর্ড ফোর্ড সব ভেঙে দেওয়া হয়েছে। আমি যদিও খুব তাদের ব্যক্তিগতভাবে চিনি, আমি কখনো চেনা লোকেদের অপমান করি না। কে কোন কার কাছে কত রিভলভার ছিল, কত গুলি ছিল, কত পিস্তল ছিল, সব কার কাছে জমা আছে, কে কোথায় জমা আছে, সবটাই তো জানে। প্রয়োজনে এজেন্সিকে বলবে, এজেন্সি হোক, রাজ্যের পুলিশ হোক, এখন তো ডাবল ইঞ্জিন সরকার। গেছে, এজেন্সির তো কিছু দরকার নেই। সকালবেলা অভিষেকের বাড়ি গেলেই বলছে আজকের দিন শেষ, আবার কাল আসবো, চল। ইনফ্যাক্ট আমি তার আগে একটা ছবি দেখাই, খুব তাৎপর্যপূর্ণ, এবং মদন মিত্রের মনে আছে কিনা জানি না, 2018 সালে অন্য প্রেক্ষিতে মদন মিত্রের পোস্ট করা, আমি বলবো একটা বিরল ছবি, যে মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন মদন মিত্রের হাত ধরে, মানে সাহায্য নিয়ে, খুব বাঁকাচোরা সিঁড়ি। আমি বলছি ছবিটা দেখানোর আগে বলি একটু প্রতীকী অর্থে ধরুন। সেটা হচ্ছে 4 মে তৃণমূল সরকারের পতন হয়েছে, দলে একেবারে আমি যাকে বলবো যে ডিসেন্ডিং অর্ডার চলছে। সেই রকম অবস্থাতে মদন মিত্র দেখছেন, এখন হাত ধরার চেষ্টা করলেও মদন মিত্র যা বলছেন তিনি অন্তত হাত ধরবেন না। কিন্তু ছবিটা খুব প্রতীকী, একটু ক্লোজে ধরতে বলবো, খুব ইন্টারেস্টিং, অন্য প্রেক্ষিতে দেখা। মদন মিত্রর সাহায্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন, নাবাটা প্রতীকী ধরলে এই ছবি আজকেও চলে যায়। কিন্তু এটা ঠিক মদনদা যে তুমি প্রথম আইপ্যাকের বিরুদ্ধে কথা বলা শুরু করলে, এবং আরেকটা মারাত্মক কথা তুমি বললে যেটা নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ, সেটা ছিল 2025 সালের 3রা ফেব্রুয়ারি এবিপি আনন্দকে দেয়া সাক্ষাৎকার, এবং তারপরে এই রাজ্যের সমস্ত বিরোধী দল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, সবাই সেটা কোট করতো, আমার অনুষ্ঠানে তো বটেই, সর্বত্র, এমনকি জনসভাতেও। কি সেই কথা, মারাত্মক কথা। মদন মিত্র বলেছিলেন যে ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগবে, আমি 10 কোটি দিলাম, যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম, আর যদি না হলাম তাহলে 10 কোটি চলে গেল। অর্থাৎ খুব পরিষ্কার অর্থ দিয়ে 10 কোটি বা তার আশেপাশে কোনো অঙ্ক দিয়ে তৃণমূল কংগ্রেসে মন্ত্রী হওয়া যায়। তোলপাড় পড়ে গেছিল রাজ্য রাজনীতিতে। তারপর বিস্তারিত ব্যাখ্যা নিঃসন্দেহে মদন মিত্রের সঙ্গে কি হয়েছিল আমি জানবো, কারণ তারপরে আর পরের দিন বা তারপরের দিন মদন মিত্র সেটার খুব বেশি বিশ্লেষণ করেননি, কিন্তু কি বলেছিলেন যেটা গোটা রাজ্য রাজনীতিতে একেবারে ঢেউ তুলেছিল। দেখুন, ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগবে, আমি 10 কোটি দিয়ে দিলাম। মন্ত্রী হলো কি হলো না পরের কথা, আর যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম, আর যদি না হলাম 10 কোটি চলে গেল। কি প্রথম কথা ব্যাখ্যা, দ্বিতীয় কথা এটা বলার পর তোমার সঙ্গে কি হয়েছিল যে বেশ কয়েকদিন তোমাকে আর কার্যত সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে দেওয়া হয়নি? না, ব্যাপারটা আমি তোমায় একটা কথা বলি, হ্যাঁ, এইরকম কেউ নেই ওই পুষ্পা থেকে জঙ্গা যে মদন মিত্রকে গুলি করে দেয়, এত বড় বাপের বাটা জন্মায়নি। যেটা ব্যাপার, এইটার সঙ্গে আমার আরো দুটো খুব ইম্পর্টেন্ট লাইন ছিল, কিরকম সেটা তোমরা মিস করেছো। আচ্ছা, যে তৃণমূল যুব কংগ্রেসের, ব্লক যুব কংগ্রেসের 10টা সেক্রেটারির মধ্যে
একটা সেক্রেটারি হতে গেলে 5 লাখ টাকা দিতে হয়। আচ্ছা। তৃণমূল ব্লক যুব কংগ্রেস, যেমন এটা একটা ব্লক, হুম হুম। এর যুব কংগ্রেসের একটা ব্লকের সেক্রেটারি হতে গেলে 5 লাখ টাকা দিতে হয়। সেটাও আমি বলেছিলাম, সেটা অঘোষিত কারণে বাদ হয়ে গেছে। না না, এই টাকার ভাগ কোথায় যেত? মানে আমি বলছি ক্যামাক স্ট্রিট না কালীঘাটও? এই টাকার ভাগ এতে যেত, আরটিজিএসে যেত। কিরকম? আরটিজিএস নম্বর, হ্যাঁ সে তো হলো। ব্যাস, সে নম্বর বাবা খুঁজলেই খুঁজে পাওয়া যাবে কত আরটিজিএস। হ্যাঁ। এমনকি এমন এ আরটিজিএস, তো ফিট কেস ফর ইডি, হাওলা হয়ে বাইরে এখন চলে যেত। এমন আরটিজিএস আছে হ্যাঁ। যারা এই মুহূর্তে অ্যারেস্ট হয়ে আছে, তাদেরও আরটিজিএস গেছে। আচ্ছা। এই মুহূর্তে যারা আন্ডার অ্যারেস্ট। আচ্ছা, এইটার পর যে মন্ত্রী হতে গেলে 10 এইবারে কোটি। আমাকে, হ্যাঁ, এইবারে আমাকে ডেকে বলা হলো, হ্যাঁ প্রথম তো একটাই ব্যাপার, হ্যাঁ। যে কেস দিয়ে দেবো, ধরবো, তোমাকে? মানে হ্যাঁ ধরবো, এ হ্যাঁ। করবো আর হ্যারাস করবো। আচ্ছা। তখন যেটা আমাদের ভয় ছিল সিআইডি দিয়ে, ওই বাড়িতে ঢুকে কড়াটা নেড়ে দেখি কি আছে বলে 10 লাখ টাকা রেখে আবার বেরিয়ে চলে, আধ ঘন্টা বাদে এসে 10 লাখ টাকা পেয়েছি। পারবেন শুভেন্দুবাবু বন্ধ করতে? বালিগঞ্জ ফাঁড়ির মোড় থেকে সোনারপুর ব্রিজ পর্যন্ত রাত 4টে অবধি নুড ডান্স চলছে। আমি চ্যালেঞ্জ করছি, পারবেন শুভেন্দুবাবু বন্ধ করতে? প্রত্যেক জায়গায় নাইট ক্লাবের নামে, নাইট ক্লাব চলছে চলছে, হঠাৎ এদিক ওদিক দেখে 15 মিনিট সাট করে সব আলো নিভিয়ে দেওয়া হচ্ছে, আবার 15 মিনিট বাদে আলো জ্বেলে উঠছে। 4:30-র সময় আসুন, আপনাকে আমি দেখাবো বড় গাড়ি থেকে 20 জন অল্প বয়সী মেয়ে নামছে, নেবে টুক করে ঢুকে যাচ্ছে রেস্টুরেন্টের মধ্যে। সেই সেঞ্চুরির কলকাতা শহরে না, সেই রেস্টুরেন্ট আমরা সবাই চিনি, তৃণমূল ভবনের আশেপাশে, বাইপাসে, সবাই চিনি, নামও জানি, খেয়েওছি। আমি চ্যালেঞ্জ করছি, গোটা কলকাতা শহর নাচে গানে ভর্তি হয়ে গেছে। আপনি কনস্ট্রাকশন বন্ধ করছেন, আরে বম্বে শিল্পী আবার এখানে চলে এসছে। আপনি 1 মাইল দূরে মদ বন্ধ করছেন, করুন, ভালো কাজ করছেন, কিন্তু আপনি কি বুঝতে পারছেন যে টাকাটা যেটা উঠছে ওটা ভদ্রলোকের টাকা নয়? এবং আমি আপনাকে বলছি, পশ্চিমবঙ্গ সরকারের আগের সব থেকে বেশি 1 লক্ষ কোটি টাকার উপরে রোজগার ছিল এই আবগারি থেকে। সে তো বটেই, সে তো একদম কাগজে কলমে অফিসিয়ালি। তো কোথায় গেছি আমরা? আমার একটা 500 ছেলের চাকরি হয়েছে, 500 বয়স। তা আমি যে এতবার বিদেশে গেলাম, এত কোটি টাকা খরচ করলাম, কি জন্য? আপনি বলেন তখন বলেননি কেন? কি করে বলবো? হাত করা, তখন তো আমরা কংসের কারাগারে ছিলাম না। মদনদা, কোনো একটা ফেজে, আমি কেন এই প্রশ্নটা করছি, এক্ষুনি তোমারই একটা সাক্ষাৎকারের অংশ দেখাবো, এই রকম কি মনে হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতার একেবারে সর্বোচ্চ চেয়ারে বসার জন্য তাড়াহুড়ো করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই চেয়ারে আছেন, একেবারে পরিষ্কার এই কথা তুমি বলেছিলে, কেউ যদি তাড়াহুড়ো করেন তাহলে ভুল করছেন, তাড়াহুড়ো করে মমতাকে সরানো যাবে না। আমি আমার কথা পরিষ্কার বলতে পারি, মমতা ছাড়া কারুর কোনো অধিকার নেই, মমতা ছাড়া কারুর কোনো একাধিপত্য নেই। এই কথা মদন মিত্র বলছেন 2025-এর 3রা ফেব্রুয়ারি। কি বলেছিলেন, ইঙ্গিত কার দিকে, আজ জানবো, দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভগবানের এমন আশীর্বাদ, তিনি যতদিন সুস্থ থাকবেন ওই চেয়ারে বসে থাকবেন, কারুর নাড়াবার ক্ষমতা নেই। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, যদি কেউ তাড়াহুড়ো করেন তাহলে ভুল করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত আমি আমার কথা বলতে পারি, তাড়াহুড়ো করে মমতাকে সরানো যাবে না। অ্যাকচুয়ালি মমতা ছাড়া কারোর তো একাধিপত্য নেই,
মমতা ছাড়া কারোর তো পুরো অধিকার নেই। মদনদা, তখনও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তোমার অগাধ আস্থা, কিসে টললো? দেখো, অগাধ আস্থা আজকেও আছে, যদি উনি ভদ্র হন। ওনার জীবনে সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে ভদ্রতা। উনি অভদ্র। আজও আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, কিন্তু এই যে কথাগুলো বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াহুড়ো করে, এরকমও খবর ছিল 70 জন এমএলএকে নিয়ে ফেলে দিয়ে অভিষেক বোঝা। তাড়াহুড়ো কিসের? এত তাড়াহুড়ো কিসের? না, এটা তো একটা জল্পনা ছিল, কিন্তু তার পেছনে শোনা যায় যে মানে বিজেপির একটা অংশ উৎসাহিত ছিল। হ্যাঁ, ইভেন শুভেন্দুর ছিল, যাতে অমিত শাহ চেয়েছিল শুভেন্দুকে দিয়ে গোলমাল করে দিয়ে তারপর ফেলে দেবে। কিন্তু আমার বক্তব্য, কিন্তু এটাও শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত এমএলএর সংখ্যা ডাবল ডিজিট হয়নি। না, ডাবল ডিজিট 70-80-র মধ্যে ঘুরছিল। মানে ট্রিপল ডিজিট তো হয়নি, আরো কম ছিল, ডাবল ডিজিট হয়নি, 9-10। এবং ও তাদের টাকা মানে 10 কোটি 20 কোটি। ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে মদন মিত্র কি বলছেন সেটা বড় প্রশ্ন নয়, কিন্তু অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন, হন না, কি আপত্তি করেছে? কিন্তু তার জন্যে আপনি থ্রেট করে যাই করে, আপনি আজকে বলুন তো, অনেকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সিবিআই ইডি ফিডি ফেস করতে গিয়ে, আমার জন্য কি করেছেন? আমি বলবো না কার জন্য কি করেছেন। আমি বলি কি করেছে। এক হচ্ছে তোমার গ্রেফতারের পর রাস্তায় নেমেছিলেন। 2 হচ্ছে 21 সালে যখন নারদা কাণ্ডে গ্রেফতার হলো, তখন নিজাম প্যালেসে পৌঁছে গেছিলেন। হ্যাঁ, 2014 সালে গলায় প্ল্যাকার্ড নিয়ে আমরা সবাই চোর, সেই মিছিল করেছেন। সেটা হচ্ছে 2014 সালের 21শে নভেম্বর, 24শে নভেম্বর মিছিল বের করেছেন। আচ্ছা, 2013 সালে সবাইকে ক্লিন চিট দিয়ে মঞ্চের ওপর থেকে বলেছেন কুণাল চোর, মদন চোর, মুকুল চোর, আমি চোর, ইত্যাদি ইত্যাদি। পাশে দাঁড়াননি? দেখুন, আপনিও সব বোঝেন, আমিও সব বুঝি। একটা মিছিল করা, একটা গলায় উত্তরীয় পড়া, আর আরেকটা দিল্লিতে সোনিয়া গান্ধীর বাড়িতে দৌড়ে যাওয়া, তফাৎ আছে। এবং দিনের শেষে রক্তের সম্পর্ক তো রক্তের সম্পর্ক, ব্লাড ইজ thicker than water। একদম। তবে একটা কথা বলি আমি, আমরা হচ্ছি এরকম ভদ্র, যেদিন সিআইডি রেড হয়েছিল সিএম এর বাড়ি, সেদিনকে তো যারা বসেছিল বাড়ির মধ্যে, তাদের পেলে তো সিআইডি সঙ্গে সঙ্গে ছিনিয়ে তুলে নিয়ে চলে যেত। আচ্ছা, তারপরের দিন গিয়ে ফ্রিজ করে দিল। ছি 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 ছি, আমি কি বেঈমান? ভেতরে ঘরে বসে থরথর করে কাঁপছিল, আর তারপরের দিন গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আমরা তো বলতে যাইনি পুলিশকে আছে, আমরা কখনো নোংরামি করিনি, নেভার এভার। তার তো পুরস্কারও পেয়েছেন, তাকে তো আর থানায় সেভাবে গ্রেফতার হননি। না না, এ তো বেরিয়ে যাচ্ছে, ভাই বেরিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে আমি দ্রুত একবার আপনাদের দেখাবো, সেটা হচ্ছে খুব কালারফুল ছেলে। এই সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন মদন মিত্রকে 2021 সালের সেপ্টেম্বর মাসে কর্মী সভায় দাঁড়িয়ে তার সঙ্গে যোগ করছেন ওই ডিসক্লেমারের মতো। মাঝে মাঝে বেশি কালারফুল হয়ে যায়, কিন্তু বেশি কালারফুল হলে প্রবলেম। মদন একটু কালারফুল ছেলে, আবার ও মাঝে মাঝে বেশি কালারফুল হয়ে যায়। এখন বেশি কালারফুল হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফ্যাকাশে করে মদন মিত্র চলে যাচ্ছেন কালারটুকু নিয়ে। অ্যাকচুয়ালি বেশি কালারফুল হলে ওনার প্রবলেম হচ্ছিল, কারণ উনি এটা দেখাতে চেয়েছিলেন, মানে
অ্যাকচুয়ালি এবারে আমাদের যে 21শে জুলাই হবে না, কোনো পাগলু হবে না, একদম শহীদ, গায়ে গামছা, একটা সেলিব্রিটি থাকবে না, নো সেলিব্রিটি, সেলিব্রিটি নিচে, শহীদ ওপরে। আমরা 21শে জুলাই কুকুরের মতো, ওই জন্যই তো বললেন যে বেশি কালারফুল হয়ে যায়, তখন উনি সেলিব্রিটি আর আমার মধ্যে ফাঁকটা খুঁজে পান না। মদন মিত্ররা কোথায়? নিচে, তাই না? আর কে তাদের নামই জানে না কেউ, মানে তারা কবে সিনেমা করেছে, তারা সব ওপরে, বাপ বাপকে ছাড়ে না। বেশ, এইখান থেকে আবার বলছি, একেবারে পরিষ্কার আজকে ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত যে যাদের ব্যাগেজ আছে, যেটা মদন মিত্র শুনেছেন বলে বলছেন, আমি বলছি সেটা বাংলার মানুষ যারা ফেসবুক লাইভ দেখেছেন তারা শুনেছেন এবং দেখেছেন, যাদের ব্যাগেজ আছে তারা সবাই চলে যাচ্ছে। এবং আমি জানি না কার দিকে ইঙ্গিত, অনুব্রত মণ্ডল, অরূপ বিশ্বাস থেকে ববি হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক নাকি মদন মিত্র, কি বলেছেন, কার কি ব্যাগেজ দেখুন। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে আজকের মদন মিত্র। কয়েক মাস আগেও তৃণমূলের প্রথম সারির এই নেতাদের মধ্যে কমন ফ্যাক্টর ছিল তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। কিন্তু ভোটে ভরাডুবির পর থেকেই পরিস্থিতি একেবারে 180 ডিগ্রি ঘুরে গেছে। এরা প্রত্যেকে একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যোগ দিয়েছেন ঋতব্রত তৃণমূল শিবিরে। আর এখানেই রাজ্য রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে, মামলা থেকে বাঁচতেই কি এমন পদক্ষেপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা এই ছায়াসঙ্গীরা। গত 24শে জুন তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে গিয়ে 16 জনের মৃত্যু হয়। সেই সময় বিধানসভায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের নাম শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই, দেখুন পুরো আমরা এটা বের করেছি, দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা, কাউকে ছাড়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ইতিমধ্যে ঋতব্রত তৃণমূল শিবিরে যোগদান করেছেন ফিরহাদ হাকিম। গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে ফিরহাদ হাকিম থাকলে অপরদিকে থাকতেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কিন্তু গত বছর মেসি কাণ্ডে নাম জড়িয়ে যায় তাঁর। পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই মেসি মামলায় একের পর এক পুলিশের নোটিশ পৌঁছতে শুরু করে অরূপ বিশ্বাসের কাছে। এই প্রেক্ষাপটে তৃণমূলের তহবিলের টাকার অপব্যবহার করা হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে ব্যাংকে যান তিনি। আর তারপরেই ঋতব্রত তৃণমূল শিবিরের নাম দেখান তিনিও। বর্তমানে দুজনেই ঋতব্রত তৃণমূল শিবিরের সহসভাপতি পদে রয়েছেন। এদের অনেকের অনেক লাগেজ ব্যাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি আমি কিন্তু অ্যাকশন নিয়েছি। যাদেরই লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন সঙ্গে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ভোটে ভরাডুবির পর শুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের বিচার চেয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয় তার পরিবার। এই ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যে বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে কথা বলেছে সিআইডি। এখন ঋতব্রত তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক, তার মুখে শুধুই শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা। শুভেন্দু অধিকারী আমাদের প্রজন্মের নেতা হয়েছে, সে মুখ্যমন্ত্রী হয়েছে, এটা তো আমাদের কাছে খুব গর্ব। আমার কাছে করবো তো, কাজ করতে চাইছি। একটা মুখ্যমন্ত্রী সরকার তো কাজ করার টাইম দিতে হবে। ওর বাবাকে আমি শিশির দা বলে রাখি। বাবা মায়ের কাছে আমি যে কতবার গেছি আমি এতে কল্পনা করতে পারবেন না, মানে কাঁথিতে, ওই শান্তিকুঞ্জ বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায় আর অনুব্রত মণ্ডলের সম্পর্ক ছিল কার্যত দিদি ভাইয়ের। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ উঠলেও কোনোদিন পদক্ষেপ করতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সম্প্রতি বীরভূমের একটি ইটভাটা লুঠের মামলায় আদালতে অনুব্রতর আগাম জামিনের আর্জি খারিজ হয়ে যায়। মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগাম জামিনের আবেদন করেছেন তিনি। এখন সেই অনুব্রত মণ্ডলই ঋতব্রত তৃণমূলে। ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। সবাই প্রশ্ন তুলছে অনেকে কালীঘাট তৃণমূল মূলত যে আপনার যেহেতু ইটভাটার এই কেসটা হয়েছে তার জন্য কি আপনি হঠাৎ করে মমতা ওসব বাজে কথা বলেন না। আমি তো ভয় পাই। আপনাকে কেন্দ্র করে যে বৃত্তটা তৈরি হলো, সেই বৃত্তে কিন্তু এমন অনেক মুখ আস্তে আস্তে দেখা যাচ্ছে যাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। আপনাকে ভাবায় না? যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তদন্ত হবে, তদন্ত তদন্তের মতো হবে, রাজনীতি রাজনীতির মতো হবে। জ্যোতিপ্রিয় মল্লিক
তার বিরুদ্ধে এত বড় কেলেঙ্কারি, আপনি একজন দলের মধ্যে থাকা মানুষ যিনি বারবার এর প্রতিবাদ করেছেন, তারপরে জ্যোতিপ্রিয়কে নিলেন। দেখুন, একটা কালেকটিভের ডিসিশন সবসময় নয়, যদি উনি দোষী প্রমাণিত হন কালেকটিভ বসে সিদ্ধান্ত নেবে। একই অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। দেশের আইন আদালত কাউকে দোষী প্রমাণিত করেন, ডেফিনেটলি কালেকটিভ বসে আমরা সিদ্ধান্ত নেব। এই আবহেই এবার ঋতব্রত শিবিরে যোগ দিলেন মদন মিত্র, যার বিরুদ্ধে পুরো নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আছে। যে কেউ দাঁড়িয়ে বলবে মাইকা লাল, কে বাপের বেটা, এসব দুদিন আগে যে এইসব ডায়লগ দেয়, সে আজকের দিনে যদি গিয়ে সেই একই লোকের সাথে বসে হাত ধরে বলে, তাহলে কি এটা শোভা দেয়? আমি আপনাদের বলছি, বাংলার মানুষ সব কিছু দেখছে। পিসি থাকবেন, ভাইপো থাকবেন, পার্টিটা থাকবে না। সব মিলিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।